প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের মাধ্যমিকের বাংলা বিষয়ের অসুখী একজন কবিতাটি পড়াবো। এই কবিতাটি আসলে একটা আন্তর্জাতিক কবিতা। এই কবিতার লেখক পাবলো নেরুদা। তিনি এই কবিতাটি লেখেন স্প্যানিশ ভাষায়, আর তিনি হলেন একজন চিলিয়ান কবি। আর এই স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করে দিয়েছেন আমাদের লেখক নবারুণ ভট্টাচার্য। তিনি এই কবিতাটিকে স্থান দেন তিনার রক্তে বিদেশি ফুলের রক্তের ছিটা কাব্যগ্রন্থে। আমরা এই কবিতায় জানবোটা কি? আসলে আমরা এই কবিতাতে জানব যে মানুষের, এই পৃথিবীর, এই সমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, যুদ্ধ নাকি প্রেম ভালোবাসা? আসলে যুদ্ধ দিয়ে যেটা জয় করা যায় না, সেটা প্রেম ভালোবাসা দিয়েও জয় করা যায়। সেই জিনিসটাই আমরা এখানে দেখব। তাহলে এবার আলোচনায় যাওয়া যাক। স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে পাবলো নেরুদা এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতায় পাবলো নেরুদা এক বৃহত্তর স্বার্থে, অর্থাৎ দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে তিনি নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। সেই ছেড়ে যাওয়ার মুহূর্তের কথা তিনি তিনার কবিতায় তুলে ধরেছেন। কবি লিখছেন, আমি তাকে ছেড়ে দিলাম। আমি অর্থাৎ আমি পাবলো নেরুদা তাকে ছেড়ে দিলাম। তাকে মিনস এখানে নিজের প্রিয়তমাকে ছেড়ে দিলাম। নিজের প্রিয়তমা, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমিকে ছেড়ে চলে গেলাম। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি বললাম যে আমি ফিরে আসছি, বা আমি আসবো এটা ভেবে নিয়েছে আমার প্রিয়তমা বলেই সে আমার অপেক্ষায় আছে। কিন্তু আমি নিজে জানি আমি হয়তো আর ফিরব না, কারণ গৃহযুদ্ধ এমন ভয়ঙ্করতা দখল করে নিয়েছে যে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে, এটাই নিশ্চিত। কিন্তু আমি তাকে জানালাম না যে আমি আর ফিরব না, বলেই সে এখনো অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলাম দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি গেলাম কোথায়? দূর দূরে। আমি বললামই না কোথায় গেলাম, দূর দূরে। অর্থাৎ নিজের জন্মভূমিকে, নিজের মাতৃভূমিকে রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে এক বৃহত্তর স্বার্থে আমি নিজের সব কিছু ছেড়ে চলে গেলাম। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমার প্রিয়তমা জানতোই না যে আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ এই কথাগুলো দিয়ে কবি সময়ের অতিবাহিত, সময় চলে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে, যে সময় পেরিয়ে যাচ্ছে। একটা কুকুর চলে গেল, মানে সামান্য কুকুর, নগণ্য জিনিস, সেটা চলে যাচ্ছে। হেঁটে গেল গির্জার এক নান, খ্রিস্টান এক সন্ন্যাসিনী, নান অর্থাৎ খ্রিস্টান এক সন্ন্যাসিনী, সেও হেঁটে যাচ্ছে। অর্থাৎ সবাই, ছোট বড় মেজো সেজো সবাই হাঁটা চলা করছে, অর্থাৎ সময়টা অতিবাহিত হচ্ছে, এটা দিয়ে বোঝানো যাচ্ছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এমনি করে কি হলো? একটা সপ্তাহ কেটে গেল, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমি যে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, সেই রাস্তাটাতে আমার যে পায়ের দাগ ছিল, সেই দাগটা মুছে গেল, বৃষ্টিতে ধুয়ে গেল। ঘাস জন্মালো রাস্তায়। এখানে এই দু লাইনে কবি বলতে চেয়েছেন যে আমার প্রতি আমার প্রিয়তমার যে স্মৃতি ছিল,
সেই স্মৃতিগুলো আস্তে আস্তে কি হলো, মুছে যেতে শুরু করছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ এখানে প্রিয়তমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন মনে হচ্ছে যে অনেক অনেক বছর, এবং মাথায় একটা বোঝার মতো মনে হচ্ছে। আমরা যখন কোনো জায়গায় যাওয়ার অপেক্ষার জন্য পরিপূর্ণভাবে রেডি হয়ে যাই, কিন্তু সেই মুহূর্তে যদি গাড়ি না আসে বা বাস না পাই, তখন আমাদের মনে হয় যে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলেই মনে হবে 2 দিন 3 দিন দাঁড়িয়ে থাকলাম বা আরও বেশি। ঠিক সেরকম এখানে যেহেতু অপেক্ষায় আছে প্রিয়তমা, সেহেতু তার মনে হচ্ছে যে সময়গুলো অনেক সময়, অনেক সময়, মানে একটা সময়ই মনে হচ্ছে অনেক লং। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় বা আগ্নেয় পাহাড় মানে একটা আগুন লেগে আছে এমন একটা বিশাল বড় পাহাড়, যেটা গড়ছে আর কি। একটা গ্রাম ধ্বংস হয়েছে, আবার পরবর্তী গ্রাম ধ্বংস হবে, আবার আমার গ্রাম ধ্বংস হবে, এরকম অবস্থায় আগ্নেয় পাহাড়টা যেন আসছে আর সব গ্রামকে গ্রাম পরপর পরপর ধ্বংস করে চলে যাচ্ছে। যুদ্ধটা এরকমভাবে এসেছিল। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হলো মানে যে যুদ্ধে শিশুরা বাড়িরা খুন হয়, সেই যুদ্ধটা খুব ভয়ঙ্কর। কারণ যুদ্ধের কিছু নিয়ম আছে। যুদ্ধের প্রকৃত নিয়ম হলো, যুদ্ধ করতে গিয়ে শিশুদেরকে হত্যা করা যায় না, মেয়েদেরকে হত্যা করা যায় না, বৃদ্ধদেরকে হত্যা করা যায় না। বিপক্ষ কেউ অস্ত্রহীন অবস্থা থাকলে তাকে অস্ত্র দিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে হয়, দুজনকেই। এরকম একটা নিয়ম আছে। কিন্তু যেহেতু শিশুরা খুন হলো, বাড়িরা খুন হলো, সেহেতু এখানে যুদ্ধের কোনো নিয়মই মানা হয়নি, অর্থাৎ যুদ্ধের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেই মেয়েটির মৃত্যু হলো না। আসলে মেয়েটির প্রেম ছিল অমরত্ব, 700, তাই মৃত্যু হলো না। অর্থাৎ প্রেমের, ভালোবাসার কোনো সময় কোনো দিন মৃত্যু হয় না। প্রেম যেহেতু 700, অমরত্ব চিরস্থায়ী, সেটা বোঝাতেই এখানে বলা হয়েছে যে সেই মেয়েটির মৃত্যু হয়নি। সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে সমস্ত সমতল, যত জায়গায় মানুষ থাকে, স্থলভাগে যে সব জায়গায় মানুষ বসবাস করে, সেই সমস্ত জায়গাটাতেই আগুন ধরে গেছে। শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ ঈশ্বর স্বভাবত শান্ত হয়। হলুদ হয়তো এখানে ঈশ্বরকে প্রাণহীনতা বোঝাতে এটা বলা হয়েছে। যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ এখানে কবি ফ্যাসিস্টদের হাতে অত্যাচারিত হয়েছেন। তিনি নোবেলের প্রাপ্ত পুরস্কার থেকে তিনি বাড়ি করেছিলেন, বারান্দা করেছিলেন, কিন্তু আসলে বাড়ি, বারান্দা, চিমনি অর্থাৎ যেখান থেকে ধোঁয়া নির্গত হয় যন্ত্র, জল তরঙ্গ এক ধরনের বাদ্যযন্ত্র, বাজনা, সব কিছু, সব বাড়ি বারান্দা সব কিছু, যেখানে ঘুমায় সেই বিছানা, সব কিছু চূর্ণ হয়ে গেল, চূর্ণ, জ্বলে গেল আগুনে। ভয়ঙ্করতার আগুন, গৃহযুদ্ধের আগুন, যে আগুনে কেউ নিস্তার পায়নি, কেউ। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এক সময় সাজানো বাগান, এক সময় সাজানো শহর, সেখানে রয়েছে কি রয়েছে? কাঠ কয়লা, অর্থাৎ পুড়ে কালো হয়ে যাওয়া কাঠ কয়লা।
দোমড়ানো লোহা, অর্থাৎ ভেঙে চুরমার হয়ে যাওয়া বাড়িগুলোর দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, মৃত পাথরের মূর্তির অবয়ব, মূর্তি অর্থাৎ অবয়ব, বীভৎস মাথা অর্থাৎ চারিদিকে মানুষের মাথা, মানুষের শরীরের হাড় ইত্যাদি বা যেগুলো সব কিছু অবয়ব আকার আকৃতি ধারণ করার জন্য যেগুলো দরকার, সেইগুলো সব লাস্ট মুহূর্তে কাঠ কয়লা হয়ে চারিদিকে ছড়ানো পড়ে আছে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। রক্তের একটা কালো দাগ, রক্ত তো লাল হয়, তাহলে কালো কেন বলল? আসলে রক্ত অনেক সময় অতিক্রান্ত হলে, অনেক দিন অতিক্রান্ত হলে রক্তটা আসলে কালো রঙের রং ধারণ করে। এখানেও ঠিক তাই, যে মাতৃভূমি, প্রিয়তমা, সবাই প্রিয়তমা এবং যে অপেক্ষারত সবার অপেক্ষায় ছিল, তাদের মৃত্যু হয়ে গেল। কিন্তু বলছে আবার সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ মেয়েটার প্রেম ছিল শাশ্বত, প্রেম চিরস্থায়ী, প্রেম অমরত্ব, প্রেমের মৃত্যু হয়নি, ভালোবাসার মৃত্যু হয়নি। কিন্তু সেই মেয়েটি অপেক্ষা ওই রক্ত দিয়ে প্রমাণিত, যেহেতু রক্তটা লাল থেকে কালো হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু তবুও তার চিহ্নটা ধরে রেখেছে। ঠিক সেরকমই মেয়েটিও তার প্রেমকে চিরস্থায়ী ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত প্রেমেরই জয়লাভ হয়েছে। এই হলো আজকের অসুখী একজন কবিতা। আমরা পরবর্তীতে এর প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব।